তো ওকে ঠিক আছে। আজকে আমরা ক্লাস 7-এর যে সুলতানি শাসনকালের যে প্রাদেশিক শাসন ব্যবস্থাটা নিয়ে একটু আলোচনা করব। তো সুলতানি শাসনকাল যেটা দিল্লিতে চলছিল, তো দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের শাসন ব্যবস্থাটা চলছিল। আমরা দেখি 1206 থেকে আপ টু 1526 পর্যন্ত এর শাসনকালটা চলছিল, অর্থাৎ মোহাম্মদ ঘুরির পর থেকে একেবারে ইব্রাহিম লোদির পানিপথের যুদ্ধের পর্যন্ত এটা চলছিল। তো এই সময়ের মধ্যে কিন্তু শেষের দিকে এই সুলতানি সাম্রাজ্যের শেষের দিকে দিল্লিতে যখন সাম্রাজ্যের শাসন চলছিল সুলতানদের, তো শেষের দিকে অর্থাৎ তুঘলক বংশ কিংবা সেই তুঘলক বংশের সময়কাল থেকেই কিন্তু ধীরে ধীরে ভারতের বিভিন্ন প্রান্তগুলোতে প্রাদেশিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে শুরু হতে থাকে। অর্থাৎ সেই যে সুলতানদের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু যে ভারতের বিভিন্ন জায়গায় প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে। তো এখন দিল্লি সুলতানিতে যে কোন কোন রাজবংশগুলো পরপর রাজত্ব করে গেছে একবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে মামেলুক দাস বংশ, যে কুতুবুদ্দিন আইবক যিনি হচ্ছে তার প্রতিষ্ঠাতা, তারপরে ইলতুৎমিশ রাজিয়া, তারপরে গিয়াসউদ্দিন বলবন যিনি একজন মন্ত্রী ছিলেন, তিনি পরবর্তীকালে রাজিয়া মানে সুলতান হয়েছিলেন। তো এটা হচ্ছে মামেলুক দাস বংশ। তারপরে খলজি বংশ এসেছিল, খলজি বংশের মধ্যে জালাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। তারপরে এসেছিল কিন্তু যে তুঘলক বংশ, যাদের মধ্যে মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক এরা প্রমুখরা ছিল। এরপরে আমরা দেখব যে খিজির খান এসেছিলেন, তারপরে সৈয়দ বংশ ও লোদি বংশ, এবং লোদি বংশের শেষ সম্রাট ছিল কিন্তু সিকান্দার লোদি। তো ইব্রাহিম লোদি কিন্তু পানিপথের যুদ্ধে বাবরের হাতে পরাজিত হয়। সে যাই হোক, তো বাংলাতে মোহাম্মদ বিন তুঘলকের সময় থেকেই কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থা দিল্লিতে যখন মোহাম্মদ বিন তুঘলকের শাসনের শেষ পর্যায়ের দিক থেকে, মোহাম্মদ বিন তুঘলকের শাসনকাল যদি আমরা দেখি 1324 থেকে 1351, তো এই তার শাসনকালের শেষ পর্যায়ের দিক থেকে অর্থাৎ প্রাদেশিক শাসন ব্যবস্থা রূপে ভারতের বিভিন্ন জায়গায় যেমন বাংলাতে সৃষ্টি হতে থাকবে, এখানে ইলিয়াস শাহী, হোসেন শাহী রাজবংশ পরপর রাজত্ব করবে। আর দাক্ষিণাত্যে কিন্তু বিজয়নগর ও বাহমনি দুটো যে রাজ্যের স্বাধীন রাজ্যের উদয় হবে। একটা হচ্ছে বিজয়নগর একেবারে দক্ষিণের দিকে, বাহমনি মাঝ বরাবর, অর্থাৎ দাক্ষিণাত্যে দুটো স্বাধীন রাজ্যের উদ্ভব হবে। তো এখন আমরা বাংলাটা আলোচনা করছি। তো বাংলার যে স্বাধীন যে সুলতান যাকে বলা হবে ইলিয়াস শাহী, তো ইনি লখনৌতি নামক একটা ছোট্ট অঞ্চলকে আগে অধিকার করবে, এবং এছাড়া সাতগাঁও এবং সোনারগাঁও এই অঞ্চলগুলোকে সে দখল করে নিয়ে একটা স্বাধীন যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এবং পরবর্তীকালে তিনি আরও কী করবেন না, যে পান্ডুয়া, অর্থাৎ তিনি ইলিয়াসের রাজধানী পান্ডুয়া আক্রমণ করে সেখানে পান্ডুয়াতে তিনি রাজধানী স্থাপন করবেন, এবং এইভাবে বাংলাতে কিন্তু স্বাধীন সুলতানের প্রথম শাসন ব্যবস্থাটা শুরু। তো এখন ইলিয়াস শাহী তার শাসন কালটা একটু আমরা জেনে নিচ্ছি। না, এই পরবর্তী পুরোই ইলিয়াস শাহী এবং তার যে পরবর্তী যে ছেলেরা যারা রাজত্ব করবে সেটাকে আমরা পূর্ববর্তী ইলিয়াস শাহী রাজবংশ নাম দিচ্ছি। তো বাংলার শাসন ব্যবস্থাটা যদি আমরা দেখি, সুলতানি শাসন ব্যবস্থাটা, তো পূর্ববর্তী ইলিয়াস শাহী শাসন, তারপরে আসবে রাজা গণেশের বংশ এখানে রাজত্ব করবে, এবং তারপরে আসবে আবার পুনরায় পরবর্তী ইলিয়াস শাহী বংশ। এবং এই ইলিয়াস শাহী বংশ এর পরে এই বাংলাতে কিন্তু আবিসিনীয় অর্থাৎ দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া অঞ্চল থেকে আগত সুলতানরা এখানে, যাদেরকে হাবসি বলা হবে, তারা এখানে শাসন ব্যবস্থা পরিচালনা করবেন। তো তারপর সেটা মাত্র 1486 থেকে কিন্তু 1493 সাল পর্যন্ত। এবং এরপরে বাংলাতে শুরু হবে হোসেন শাহী যে রাজবংশের শাসনকাল। তো এই হোসেন শাহী রাজবংশের শাসনকালে আমরা পাবো যে আলাউদ্দিন হোসেন শাহ, যিনি 26 বছর বাংলায় শাসন করবেন, প্রায় 1493 সাল থেকে 1519 সাল পর্যন্ত বাংলায় তিনি শাসন করবেন। এবং সেই সময় হবে বাংলায় কিন্তু তাকে মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠ যে সুলতান হিসাবে তিনি কিন্তু পরিচিতি লাভ করবেন, এবং এই সময় সমস্ত দিক দিয়ে কিন্তু বাংলার উন্নতি হবে। তিনি তার যে উদার নীতি চিন্তাভাবনা কিংবা তার যে স্বভাব কিংবা অন্যান্য ধর্মের প্রতি তার উদার নীতির জন্য, এছাড়াও তিনি নিজে এবং সাহিত্যিক এবং ছিলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি বাংলা ভাষা চর্চার প্রতিও তিনি কিন্তু তার গভীর অনুরাগ ছিল, এবং সেই জন্যই কিন্তু তার শাসন ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সময় তিনি ভক্তিবাদের যে একটা উদয় হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে,
তিনি সেই ভক্তিবাদকেও তিনি কিন্তু সমর্থন করবেন এবং সেই সময় সবাই তাকে কৃষ্ণের অবতার রূপেও কিন্তু তাকে সবাই তাকে মানত এবং সেই দিক থেকে তিনি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি অনেকটাই আশ্রয় দান করেছিলেন এবং তিনি বলতেন কেউ যদি তোমার এই ভক্তিগীতিতে বাধা প্রদান করে তাকে আমি শাস্তি দেব। এবং তিনি বলছিলেন তুমি কীর্তন করো, সবাইকে নিয়ে কীর্তন করো, কিংবা তুমি একা থেকেও কীর্তন করতে পারো, এরকম তিনি তার উদ্দেশ্যে কিন্তু পাঠিয়েছিলেন হচ্ছে বার্তা। তো একেবারে শেষের দিকে আমরা পাবো নাসিরুদ্দিন নসরত শাহকে। তো এইভাবে বাংলার মোট শাসন ব্যবস্থাটা, অর্থাৎ দিল্লিতে সুলতানি শাসন চলাকালীন যে প্রাদেশিক শাসন ব্যবস্থার মধ্যে ভারতের এরকম অবস্থা ছিল। তো এইখানে আমরা প্রথম যখন সুলতানি বাংলায় যে সুলতানি স্বাধীন সুলতানের যে রাজত্বকালটা পড়ব, তখন এখানে যখন কিন্তু একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠছে, তো যথারীতি তখন ছিলেন ফিরোজ শাহ। ফিরোজ শাহ কিন্তু তিনি বাংলা আক্রমণ করবেন। যখন এই যে পান্ডুয়া অধিকার করে নেবে, পান্ডুয়া অধিকার করে নিলে কিন্তু ফিরোজ শাহ তুগলক তখন তার শাসনকাল ছিল 1351 থেকে 88, তিনি আক্রমণ করবেন পান্ডুয়া। কিন্তু তখন সেই সময় তিনি একডালা নামক যে একটা দুর্ভেদ্য দুর্গতে কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে তিনি নিজেকে আত্মগোপন করবেন। এই একডালা দুর্গটা কিন্তু একটা সুরক্ষিত জায়গায় ছিল। সুরক্ষিত জায়গা বলতে কি না, যমুনা নদীর যে দুটো শাখা নদী ছিল, যে যেমন গঙ্গার দুটো যে শাখা নদী, একটা হচ্ছে চিরামতি আর একটা হচ্ছে বালিয়া, এই দুটো নদীর মাঝখানে ছিল হচ্ছে এই একডালা দুর্গ এবং এটা গৌড়ের খুব কাছাকাছি ছিল। তো সেই সুবাদে এখানে তিনি কিন্তু জিতে গেছিলেন। সেই সময় লড়াইয়ে কিন্তু অর্থাৎ ফিরোজ শাহ শামসুদ্দিনকে হারাতে পারেন। তো সেই কারণে তিনি সেইখানে স্বাধীন সুলতান হয়ে বাংলায় থেকে গেলেন এবং তিনি এইভাবে বাংলাতে স্বাধীন সাম্রাজ্যের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাও করেছিলেন এবং ধীরে ধীরে তিনি বিস্তার করেছিলেন। তিনি বাংলা থেকে শুরু করে কামরূপকেও তিনি অধিকার করে বাংলা এবং কামরূপে একসঙ্গে বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা করেছেন। এইভাবে তিনি বাংলার স্বাধীন সুলতান হলেন এবং পরবর্তীকালে তার যে বংশধরেরা কিন্তু ধীরে ধীরে সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, এরা হচ্ছে বাংলায় তো সিংহাসনে বসলেন। তো এই সময় পর্যন্ত কিন্তু বাংলার রাজধানী ছিল পান্ডুয়া, যেটা মালদহের কাছে অবস্থিত, মালদহের হজরতের কাছে অবস্থিত ছিল, এটাতে অবস্থান করবে। তারপরে রাজা গণেশের বংশ যখন রাজত্ব করবে 1414 সাল থেকে 1435 সাল পর্যন্ত, তো এই সময় রাজা গণেশ, জালালউদ্দিন মোহাম্মদ শাহ যদু, এরা প্রকৃতপক্ষে হিন্দু হওয়া সত্ত্বেও পরবর্তীকালে কিন্তু এরা মুসলমান ধর্ম গ্রহণ করবেন। তো এবং বাংলায় মুসলমান শাসন ব্যবস্থাটা চলতে থাকবে। তো এই যে জালালউদ্দিন মোহাম্মদ শাহের সময়, অর্থাৎ যদু যাকে বলা হচ্ছে, 1418 থেকে 1433 সাল পর্যন্ত, এই সময় কিন্তু বাংলার রাজধানীটা পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত হয়। এবং আবার আমরা আরেকজন যে ইলিয়াস শাহী রাজবংশের যে শাসক গিয়াসউদ্দিন আজম শাহের দিকে যদি একটু দেখে নিই, ইনি ফরাসি কাব্যের কিন্তু অনুরাগী ছিলেন এবং এর সৈন্যার সময় যে সামুদ্রিক বাণিজ্য খুবই জোরদার হয়েছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ঘটেছিল। তো এই রাজা গণেশের বংশের পরে বাংলাতে শুরু হবে পরবর্তী ইলিয়াস শাহী বংশ, অর্থাৎ ইলিয়াস শাহী, অর্থাৎ সেই ট্রানজিশন মুহূর্তে, অর্থাৎ দুর্বলতার সুযোগে হয়তো এই সমস্ত প্রাদেশিক শাসকেরা শাসন ব্যবস্থা হাতে নিয়েছিল। তো আবার ইলিয়াস শাহী শাসন আবার যথারীতি ঘুরে আসবে 1435 সাল থেকে চলবে 1486 সাল পর্যন্ত। এই সময় আমরা পাবো নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ এবং রুকন উদ্দিন বরবক শাহ, এরা পরপর রাজত্ব করবে এবং এই সময় খুব তত বেশি গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেনি। তো এরপরে বাংলা একটা অরাজক অবস্থা চলবে। এই সময় মধ্য আফ্রিকার ইথিওপিয়া অঞ্চল থেকে আগত যে আবিসিনীয় শাসকরা কিন্তু এখানে শাসন করবে এবং এই সময় এদেরকে হাবসি বলা হতো। তো এরপরে আবার শুরু হচ্ছে হোসেন শাহের রাজবংশ। হোসেন শাহী রাজবংশটা শুরু চলবে 1493 থেকে 1538 সাল পর্যন্ত। এর প্রথম শাসক যিনি আলাউদ্দিন হোসেন শাহ, ইনা হচ্ছে কিন্তু বলছি এর উদারনীতি, অর্থাৎ তিনি কিন্তু হিন্দুদের প্রতি কিন্তু বিশেষ গুরুত্ব বা আস্থা তিনি আরোপ করেছিলেন এবং তিনি তার যে রাজদরবারে গুরুত্বপূর্ণ পদগুলোতে তিনি কিন্তু হিন্দুদেরকে কিন্তু সিংহাসনে সেই দায়িত্বে দেবেন। যেমন করে কিন্তু আমরা দেখব উজিবের পদে কিংবা প্রধান চিকিৎসকের পদ কিংবা প্রধান দেহরক্ষীর পদ থেকে শুরু করে ট্যাক্সালের যে অধ্যক্ষ, এই সমস্ত পদগুলোতে কিন্তু বিশিষ্ট হিন্দুদেরকে তিনি দায়িত্ব দেবেন। অর্থাৎ একজন মুসলমান শাসক হয়ে হিন্দুদের প্রতি ভরসা তিনি আস্থা দিয়েছিলেন এবং সেই সুবাদে সম্ভবত তিনি দীর্ঘ 26 বছর
বাংলায় তিনি শাসন করতে পেরেছিলেন। তাছাড়াও তার স্বভাব যদি আমরা দেখে থাকি, তিনি স্বভাবে কিন্তু ছিলেন হচ্ছে নম্র, বিনয়ী এবং সমস্ত ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়া তিনি একটু কাব্যপ্রিয় ছিলেন, অর্থাৎ সাহিত্যের প্রতি তিনি সাহিত্যের অনুরাগী মানুষ ছিলেন। তো এই সময় আমরা যদি দেখে থাকি যে বাংলার ভাষা চর্চাও কিন্তু অগ্রগতি লাভ করছিল। বাংলার ভাষা চর্চা যেটা পাল যুগে 800 সাল থেকে 1100 সাল পর্যন্ত, 1000 সাল পর্যন্ত বাংলা ভাষা চর্চার যেখানে উৎপত্তি হয়েছিল রামপালের সময় বিশেষ করে, তো সেটা সুলতানি সময়ে বাংলায় যে মুসলমান শাসন ব্যবস্থা আলাউদ্দিন হোসেনের সময় কিন্তু তার অগ্রগতিও কিছুটা ঘটবে। এবং তিনি এই সময় আমরা যদি দেখে নিই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটবে এবং ভক্তিবাদের সেই সময় প্রচার শুরু হবে। এবং বৃন্দাবন দাস তার যে শ্রী চৈতন্য ভাগবত লিখেছেন, বৃন্দাবন দাস যিনি শ্রী চৈতন্য ভাগবত লিখেছেন, তার পড়া থেকে আমরা জানতে পারি, তার লেখার থেকে আমরা জানতে পারি যে গৌড়ের শাসক অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু তাকে বারবার তাকে সুবিধা দান দিয়েছেন, অর্থাৎ তাকে ভক্তিবাদের প্রচার চালিয়ে যাওয়ার জন্য তাকে সাহস জুগিয়েছেন। সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ একজন মুসলমান হয়েও তিনি শ্রী চৈতন্যের তিনি ভক্ত ছিলেন এবং তিনি ধর্মীয় উদারতার আমরাও তার পরিচয় পাচ্ছি এখান থেকে। তো এইভাবে আমরা বাংলায় যে সুলতানি শাসনের সময়কালে যে প্রাদেশিক শাসন ব্যবস্থাটা পড়লাম। তো একই সময়ে কিন্তু দাক্ষিণাত্যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের উদয় ঘটবে। সেই বিজয়নগরের উদ্ভব হবে 1336 খ্রিস্টাব্দে এবং বাহমনি 1347 খ্রিস্টাব্দে। এবং বিজয়নগরটা একদম দক্ষিণ ভাগে অবস্থিত এবং বাহমনিটা সামান্য তার উপরে অবস্থিত। তো এইভাবে এরপরে আমরা এই যে দাক্ষিণাত্যের দুটো রাজ্য সম্পর্কে আমরা একটু পড়ব। তো এতক্ষণ আমরা জেনেছি যে এর আগে যে প্রাদেশিক শাসনের মধ্যে দিল্লি সুলতানি সময়ে বাংলার যে শাসনকালটা প্রায় 200 বছর ধরে চলছিল, 1342 থেকে 1538 সাল পর্যন্ত। তো এখন সুলতানি সাম্রাজ্যের সময়ে দাক্ষিণাত্যে যে বিজয়নগর এবং বাহমনি রাজ্য দুটোতে স্বাধীন শাসন চলছিল, তো সেটা একটু আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের অবস্থানটা আমাদের বইতে যে ম্যাপটা দেওয়া রয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে বিজয়নগর এবং বাহমনি। তো এখন এই বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যটা যদি দেখি রাজ্যগুলো, বিজয়নগর রাজ্যটা চলছিল তার 1336 সাল থেকে, তার প্রতিষ্ঠার পর থেকে প্রায় 1645 সাল পর্যন্ত এখানে বিভিন্ন রাজবংশগুলো রাজত্ব করে গেছে। আর ঠিক একই রকমভাবে বাহমনি যে রাজ্যটা 1347 সালে প্রতিষ্ঠা হবে এবং প্রায় 1600 থেকে 1625 সাল পর্যন্ত এর যে কার্যকলাপ বা বিভিন্ন রাজবংশ এখানে স্বাধীনভাবে রাজত্ব করতে থাকবে। তো প্রথমে আসি যে বিজয়নগর রাজ্যটার প্রতিষ্ঠা। তো আমরা তুঙ্গভদ্রা নদী যেটা আমরা দেখালাম, যে তুঙ্গভদ্রা নদী এবং যে কৃষ্ণা, এই দুই নদীর যে অববাহিকা অঞ্চল এটা কিন্তু খুবই উর্বর এবং এখানে এটাকে বলা হচ্ছে রায়চুর দোয়াব অঞ্চল বলা হয়। তো এই তুঙ্গভদ্রা নদীর যে অববাহিকা অঞ্চলে সঙ্গম নামক একজন ব্যক্তি তিনি কি করেন, যে একটা স্বাধীন রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1336 সালে এবং তার ছেলেরা পরবর্তীকালে এখানকার রাজা হন। তো এইভাবে বিজয়নগরে কিন্তু পরপর 4টা রাজবংশ রাজত্ব করবে। পরপর রাজবংশ হিসাবে থাকবে সঙ্গম রাজবংশ, পরে থাকবে সালুব রাজবংশ, তারপরে থাকবে তুলুক রাজবংশ এবং সবশেষে আরাবিডু রাজবংশ। তো এই যে সঙ্গম নামক ব্যক্তি প্রথম যখন রাজবংশটা প্রতিষ্ঠা করবে তার নাম অনুসারে সঙ্গম রাজবংশ এখানে চলবে। তো তার প্রথম ছেলেরা, প্রথম হরিহর ও বুক্ক, তার যে ছেলেদের মধ্যে 2 ছেলে এখানে রাজত্ব করবে। তারপরে রাজা হবেন হচ্ছে দ্বিতীয় দেবরায়, ইনি কিন্তু সঙ্গম যে রাজবংশের শ্রেষ্ঠ রাজা। তো ইনার সময় কি হবে না, তিনি বিভিন্ন নতুন নতুন যুদ্ধ কৌশল নিয়ে আসবেন তুর্কিদের কাছ থেকে, যে কি করবেন, যে নতুন যুদ্ধ কৌশল আমদানি করে কিন্তু তার যে রাজত্বের যে সীমানা কিন্তু অনেকটা বাড়াবেন। এবং তার সময় কিন্তু এবং উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে যে সংস্কৃতির কিন্তু অনেকটা যোগাযোগ শুরু হবে, যোগাযোগের মাধ্যমে পরিণত করে তুলবেন তিনি নিজেকে। সেই দিক থেকে কিন্তু দ্বিতীয় দেব রায় হবেন কিন্তু সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা।
এরপরে রাজা হবেন বিরূপাক্ষ, কিন্তু তিনি হবেন দুর্বল প্রকৃতির রাজা, অর্থাৎ তিনি ততটা যুদ্ধবিদ্যায় পারদর্শী নয়। দুর্বল রাজা হওয়ার সুবিধার্থে তো এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু নতুন রাজবংশ এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে শালুভ রাজবংশ। শালুভ রাজবংশের প্রতিষ্ঠাতা তাহলে কি হবে না নরসিংহ শালুভ, শালুভ এখানে একটা প্রতিষ্ঠা করবেন শালুভ রাজবংশ, কিন্তু এটাও দীর্ঘস্থায়ী হবে না। তার যে এক সেনাপতির ছেলে বীর সিংহ তুলুভ, আবার তুলুভ রাজবংশের এখানে প্রতিষ্ঠা করবে, এবং এই বীর সিংহ তুলুভের ছেলে কৃষ্ণদেব রায় কিন্তু তুলুভ রাজবংশের শ্রেষ্ঠ রাজা রূপে তিনি কিন্তু পরিচিতি লাভ করবেন। এই কৃষ্ণদেব রায় কিন্তু আমরা দেখতে পাবো বিজয়নগর যে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ রাজাদের মধ্যে অন্যতম। তো তিনি তার রাজ্যের সীমানা কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত করবেন, বাড়াবেন। এছাড়া বাণিজ্য, এই সময় যেহেতু আভ্যন্তরীণ এবং বিভিন্ন বৈদেশিক বাণিজ্যেরও কিন্তু যে অনেকটাই অগ্রসর ঘটবে, আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের কিন্তু অগ্রসর এখানটায় হবে, অগ্রগতি অনেকটাই ঘটবে। এছাড়া শিল্প, সাহিত্য, সঙ্গীত, দর্শন শাস্ত্র সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি লাভ করবে। এবং এই সময় বিভিন্ন যে পর্যটক, বিদেশি পর্যটক, বিশেষ করে আমরা ইতালি পর্যটক নিকেলো কান্টি আসবেন, পারস্যের দূত আসবেন আব্দুল রাজ্জাক, এছাড়া পর্তুগিজ যে দূত পেজ, নিনোজ কিংবা দুয়ার্তে, কারাবোসা প্রভৃতি যে পর্যটকরা কিন্তু এই সময় এই কৃষ্ণদেব রায়ের সময় কিন্তু বা বিজয়নগর যে রাজ্যের মধ্যে কিন্তু এরা পর্যটন ঘুরতে আসবেন। এছাড়াও এই কৃষ্ণদেব রায় কি ছিলেন না একজন, তিনি কিন্তু সাহিত্যের অনুরাগী ব্যক্তি ছিলেন এবং তিনি নিজেও কিন্তু সাহিত্য চর্চা করতেন। তার লেখায় যে তেলুগু ভাষায় রচিত আমুক্ত মাল্যদ গ্রন্থখানি, এটা একটা অমূল্য সম্পদ। এখানে তিনি কি লিখেছেন না যে বিভিন্ন রাজাদের কর্তব্য কি হওয়া উচিত, তিনি সেটা এখানে লিখেছেন। এরপরে এই যে বিজয়নগর সাম্রাজ্যে শুরু হবে আরবিডু রাজবংশ, যেখানে পরপর রাজত্ব করবেন হচ্ছে তিরুমল এবং দ্বিতীয় বেঙ্গল। তো এইভাবে বিজয়নগর রাজবংশগুলো পরপর রাজারা রাজত্ব করে যাবেন। তো এই রাজবংশের সঙ্গে কিন্তু আমরা বাহমনি সাম্রাজ্য যেটা পড়তে যাচ্ছি এর সঙ্গে কিন্তু প্রায় দ্বন্দ্ব লেগে থাকবে, সেই দ্বন্দ্বের কথাটা আমরা শেষে আসব। তো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফিরোজ শাহ তুগলক অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের তার শাসনকাল শেষ পর্যায় থেকেও এখানে অর্থাৎ 1336 থেকে এখানে উদ্ভব হচ্ছে। ঠিক একই রকম ভাবে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি আলাউদ্দিন হাসান নামে একজন ব্যক্তি 1347 সালে কিন্তু গুলবর্গায় যেটা তিনি হচ্ছে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন, এবং এই গুলবর্গা নামটাকে তিনি হাসানবাদ নাম নিয়ে তিনি ওইখানে রাজত্ব করবেন, এবং ওইটাই হবে তার যে রাজ্যের রাজধানী রূপে তিনি সেটাকে প্রতিষ্ঠা করবেন। তারপরে কিন্তু তিনি তার যে বিশাল সাম্রাজ্য তৈরি করবেন, সেই সাম্রাজ্যটাকে তিনি যে সুশাসনের সুবিধার্থে তিনি 4টা প্রদেশে ভাগ করে ফেলবেন। প্রাদেশিক শাসনকর্তাও সেগুলোতে তিনি নিযুক্ত করবেন। সেই 4টা যে প্রাদেশিক প্রদেশগুলো কি কি না, একটা হচ্ছে দৌলতবাদ, একটা হচ্ছে রেওয়ার, একটা হচ্ছে বিদার, আর একটা হচ্ছে গুলবর্গা। তিনি গুলবর্গার তো নাম চেঞ্জ করে আহমদ হাসানবাদ নাম দিয়েছেন। তো সেইখানে তিনি প্রথম হবেন বাহমনি সাম্রাজ্যের প্রথম শাসক। তো এই বাহমান শাহ তিনি নাম নেবেন কিন্তু আলাউদ্দিন হাসান, তিনি কিন্তু বাহমান শাহ নাম নিয়ে এখানে রাজত্ব করবেন। তারপরে তার ছেলেরা পরবর্তীকালে মোহাম্মদ শাহ রাজত্ব করবেন। তারপরে সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ 1397 থেকে প্রায় 1422 সাল পর্যন্ত তিনি এখানে রাজত্ব করবেন। ইনি কিন্তু একজন বীর যোদ্ধা এবং শিল্পানুরাগী কিন্তু একজন মানুষ ছিলেন। সেই সুবাদে তিনি দীর্ঘ সময় কিন্তু এই যে রাজত্ব করতে পারবেন। তারপরে তার পরবর্তী যে বংশধর তৃতীয় মোহাম্মদ তিনি সিংহাসনে বসবেন। 1463 সাল থেকে 1482 সাল পর্যন্ত তিনি এই সিংহাসনে থাকবেন। তার যে একজন মন্ত্রী ছিল, যে দক্ষ মন্ত্রীর নাম কি, যে মাহমুদ গাওয়ান, তিনি কিন্তু তার দক্ষতার সুবাদে তিনি কিন্তু তার সাম্রাজ্যের বিস্তার লাভ করতে সমর্থ হবেন। সেই মাহমুদ গাওয়ান সুদক্ষ যোদ্ধার সঙ্গে সঙ্গে একজন পরিচালকও ছিলেন। তিনি রাজবংশটাকে সুন্দর পরিচালনা করেছিলেন, এবং তিনি তার নির্দেশে এই তিনি তার সময় কিন্তু এই যে রাজধানীটাকে গুলবর্গা থেকে বিদারে স্থানান্তরিত করে নিয়ে আসলেন, এবং সেই বিদার অঞ্চলে একটা বিখ্যাত মাদ্রাসা তিনি তার নির্দেশে তৈরি হবে। কিন্তু তার মৃত্যুর পর
1481 খ্রিস্টাব্দে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু আবার তাদের রাজবংশের পতন হবে, এবং সেই যে বিশাল সুবিশাল যে যে অঞ্চল থাকবে, বাহমনি রাজ্য থাকছিল, সেটা কিন্তু 5টা যে ছোট ছোট প্রদেশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আহমদনগর, বিজাপুর, রেবার, গোলকোন্ডা এবং বিদার। এইরকম ভাবে 5টা প্রদেশে কিন্তু ভাগ হয়ে যাবে। অর্থাৎ একজন দক্ষ মন্ত্রীর অভাবের পর এবং পরিচালকের অভাবের ফলে কিন্তু বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে যাবে। সেই প্রদেশগুলোর মধ্যে কিন্তু তারা একজোটে কিন্তু নিজেদের মধ্যে অনেক সময় তাদের মধ্যে সংঘর্ষ, লড়াই লেগে থাকবে, এবং এই 5টা যে প্রদেশ একসঙ্গে আবার মিলিতভাবে কখনো কখনো যে বিজয়নগর রাজ্যের উপর আক্রমণ করবে। এইভাবে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের মধ্যে কিন্তু একটা লড়াই চলতে থাকবে। তো একবার 1565 খ্রিস্টাব্দের এইরকম একটা লড়াই হবে, যেই লড়াইকে বলা হচ্ছে তালিকোটার যুদ্ধ। সেই যুদ্ধে কিন্তু বিজয়নগর পরাজিত হবে। এইভাবে এই বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে কিন্তু প্রথম থেকেই সে বিভিন্ন কারণের জন্য হোক, সে রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক কিংবা অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা প্রমুখ ক্ষেত্র নিয়েই কিন্তু এদের মধ্যে লড়াই চলতে থাকে। তো এই লড়াই প্রকৃতপক্ষে কিন্তু আমরা যে কোনো হিন্দু মুসলমানের লড়াই বলে আমরা তুলনা করব না। এই লড়াইয়ের প্রকৃত কারণটা কি ছিল? এই প্রকৃত কারণ ছিল যে তুঙ্গভদ্রা এবং যে কৃষ্ণা নদীর যে উপকূল অঞ্চলটা কিন্তু খুব উর্বর হওয়াকে কেন্দ্র করে সেই অঞ্চলটা দখলকে কেন্দ্র, প্লাস কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা এবং মারাঠওয়াড়া দেশ, এই 3টা যে কারণকে কেন্দ্র করে কিন্তু এই লড়াই কিন্তু বিজয়নগর এবং বাহমনি রাজ্যের লড়াইয়ের অনেক আগে থেকেও কিন্তু এই লড়াইটা চলছিল। বিশেষ করে চালুক্য, চোল কিংবা যাদব, হোয়াসাল এবং এদের মধ্যেও লড়াই চলছে। অর্থাৎ সেই লড়াই কিন্তু কোনো যে ধর্মীয় লড়াই নয়, এই লড়াই অনেক আগে থেকেই বিশেষ কারণকে কেন্দ্র করে এদের মধ্যে লড়াই চলছিল, এবং বিজয়নগর এবং বাহমনি রাজ্যের মধ্যেও সেই লড়াই সেই একই কারণের জন্য উদ্ভূত হয়েছে। তো এইভাবে আমরা বিজয়নগর এবং বাহমনি যে প্রাদেশিক শাসন ব্যবস্থাগুলো গড়ে উঠেছিল সেটা জানলাম। তো এই সময় কিন্তু বিভিন্ন বিদেশি পর্যটকরা বিশেষ করে বাহমনি যে রাজ্যে প্রদর্শন করতে এসেছিলেন, তাদের অনেক লেখা আমরা, বিশেষ করে পেজের লেখা আমরা এখানে পড়বো। আমরা বইতে ছেলেদেরকে বলবো পেজের লেখা যেটা রয়েছে, তিনি তার রাজধানী সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, সুদক্ষ বর্ণনা, সেটাও কিন্তু অসম্ভব বর্ণনা দেওয়া রয়েছে। এটা পেজের বর্ণনায় আমরা যে রয়েছে বিজয়নগর, সেটা একটু পড়বো। এখানে তিনি তার সুন্দর যে রোম শহরের সঙ্গে এটাকে তিনি তুলনা করেছিলেন, এবং এখানকার মানুষরা যে খুবই সুখে শান্তিতে রয়েছে, তিনি এই কথাও কিন্তু তিনি উল্লেখ করে গেছেন। তো এটাই হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। দিল্লির সুলতানি শাসনকালে যে দুটো প্রাদেশিক শাসনগুলো চলছিল, তার যে পুরো যে আলোচনাটা আজকে আমরা শেষ করলাম।